শিল্প খাতের গ্যাস সংকট সন্ধ্যার মধ্যে উন্নতি হওয়ার আশা জ্বালানি উপদেষ্টার। তিতাসের অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা। কুড়িগ্রামের কচা কাঁটা সীমান্তে বিএসএফ এর পুশিং নিয়ে রাতভর উত্তেজনা। সীমান্ত এলাকায় স্থানীয় জনতার পাহারা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ফের ডাকাতি। মির্জাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মাইক্রোবাসের সামগ্রী লুট। দর কষাকষিতে জমজমাট কোরবানির পশুর হাট। চিকিৎসায় হাটে রয়েছে মেডিকেল টিম। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় নেমেছে বিভিন্ন জেলার নিম্নাঞ্চলের পানি। স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। সন্ধ্যার মধ্যে গাজীপুর সহ দেশের শিল্প খাতের গ্যাস সংকটের উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে গাজীপুরের চন্দ্রা এলাকায় এ কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, গ্যাস সরবরাহ নিয়ে কারখানা মালিকদের অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে। এই জন্য অতিরিক্ত এলএনজি আনার কথা জানিয়েছেন তিনি। বলেন, তিতাসের অবৈধ সংযোগের জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান জোরদার করার কথা জানান উপদেষ্টা। আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে এবং আমরা এটা কনস্ট্যান্টলি মনিটর করব। সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে। সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী, আমরা ওই তিতাসের সে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কুড়িগ্রামের কচা কাঁটা সীমান্তে বিএসএফ এর পুশিং নিয়ে রাতভর চলে উত্তেজনা। পুশিং ঠেকাতে প্রায় 1 কিলোমিটার সীমান্ত এলাকায় পাহারা দেন হাজারো স্থানীয় জনতা। শুক্রবার রাতে কেদার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যা 7টার দিকে আসাম রাজ্যের ধুবড়ী জেলার বিএসএফ সদস্যরা দুটি পিকআপ ভ্যানে 50 থেকে 60 জন নাগরিককে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের ফাইসকারকুটি গ্রামের একটি স্কুলে পুশিং করার জন্য জড়ো করে। পরে গ্রামটির সব লাইট বন্ধ করে পুশিং করার চেষ্টা করে বিএসএফ। এই খবর ছড়িয়ে পড়লে শত শত জনতা সীমান্তে অবস্থান নিয়ে পাহারা বসায়। কঠোর অবস্থান নেয় বিজিবি ও আনসার সদস্যরা। পরে রাত 2টার দিকে শূন্য রেখায় অবস্থান নেয় বিএসএফ। এ সময় বিএসএফ কয়েক দফা বিজিবির সাথে কথা বলতে চাইলে বিজিবি তা প্রত্যাখ্যান করে। পরে রাত 3টার দিকে শূন্য রেখা থেকে সরে যায় বিএসএফ। লোক নিয়ে এসে এই বর্ডার দিয়ে পার করার জন্য আমরা গ্রামবাসী সবাই এখানে পাহারা দিতেছি, যাতে আমাদের বাংলাদেশে ওরা পার করতে না পারে। আমরা এখানে জানতে পারলাম ভারত থেকে লোক পাঠিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছে। এই জন্য আমরা দেখার জন্য এখানে আসছি এবং ডিউটি আছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর মাইক্রোবাসে অস্ত্রের মুখে জিম্মি করে অস্ত্র ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাত ধাওয়া করতে গিয়ে গুলিতে আহত হন হাইওয়ে থানার রেকার চালক। পুলিশ ও ভুক্তভোগীরা জানান, জর্ডান প্রবাসী বিউটি আক্তারকে নিয়ে বাড়ি ফিরছিল স্বজনরা। রাত 2:30টার দিকে মাইক্রোবাসটি মহাসড়কের চরপাড়া বাইপাস এলাকায় পৌঁছলে ডাকাত দল তাদের গতিরোধ করে। পরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে 6টি মোবাইল ফোন, নগদ 70,000 টাকা সহ তাদের মালামাল লুট করে নেয়। এ সময় তাদের চিৎকারে টহল পুলিশ ও হাইওয়ে পুলিশ ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় হাইওয়ে থানার রেকার চালক তুহিন মিয়া। চাবি নেওয়ার পরে সে গুলি করে গাড়ি টান দিছে। পরে আমাদের থানার যে রেকার আছে, রেকার নিয়ে আমরা ব্যারিকেড দিছি। আমাদের যে টহল পার্টি ছিল সেখানে চ্যালেঞ্জ করে আমাদের তখন দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের একটা রেকার ছিল, ওই রেকারের যে সিভিল সহকারী ছিল তার হাতে একটা গুলিবিদ্ধ হয়। পুলিশ সর্বতভাবে চেষ্টা করছে এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা তার বাবা মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। শুক্রবার রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠ্যাঙ্গারবান্দ এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাবা মা ঠ্যাঙ্গারবান্দ এলাকায় বসবাস করেন। ভুক্তভোগীরা জানান,
রাতে 10 থেকে 12 জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়িতে হামলা করে। পরে তাদের জিম্মি করে ঘরে থাকা প্রায় 10 ভরি স্বর্ণালংকার ও নগদ 2 লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। সম্পত্তি আত্মসাৎ করতে জীবিত সোলাইমান হোসেন সেলিমকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ দেখিয়ে মামলা করার অভিযোগ পাওয়া গেছে। আপন বড় ভাই গোলাম মোস্তফা ছোট ভাইয়ের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ধামর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সোলাইমান হোসেন সেলিম বেলতলি বাজারে মুদির ব্যবসা করছেন, কিন্তু তার আপন বড় ভাই গোলাম মোস্তফা তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ দেখিয়ে একটি হত্যা মামলা করেছেন। ৩০ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়। আসামি করা হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। জানা যায় ২০ বছর আগে বাবা আব্দুল হাকিম মারা গেলে জমি নিয়ে বিরোধ হয় ভাইদের মধ্যে। সম্পত্তির লোভে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী। মস্ত হইলে একটা গ্রেপ্তারি পরোয়ানা আসামি, হ্যাঁ বাড়িতে আসে না, এরা একটা মোবাইলে প্রোগ্রাম করে পরে এই প্ল্যানটা তৈরি করছিল যে মাইরা ওরকম করে এলাম, এই আমরা দৌড়ে পেলাম, সরকারের কোনো দল পাবো, ওর সম্পদ আমরা দখল করে নিয়েছিলাম। সেলিমের স্ত্রীর দাবি, হত্যার উদ্দেশ্যে এই নাটক সাজিয়েছেন তার 3 ভাই। হ্যাঁ এখন দোষ হইতো না, হ্যাঁ মেয়েরা কব এমনি ওরাই মরছে, ছাত্র আন্দোলন মরছে, এই কথা কইয়া মেরে আসছে না, তো আমি মেয়ে ঘরে মারবো, এটা করবো ওইটা করবো। এলাকাবাসী দোকানদাররা সবাই যে একটা লোক জীবিত চোখের সামনে রয়েছে, এর নামে মৃত্যু মামলা। এদিকে নানা মামলা থাকায় 15 বছর ধরে ময়মনসিংহে যান না গোলাম মোস্তফা। সেলিমকে নিহত দেখে মামলা করার বিষয়ে নানা কথা বলছেন তার আত্মীয়রা। পুলিশ বলছে, পারিবারিক বিরোধের কারণে জীবিত সেলিমকে মৃত দেখিয়ে তার ভাই মামলা করেছে। এ বিষয়ে যাত্রাবাড়ি পুলিশকে অবহিত করা হয়েছে। এখানকার তদন্ত কর্মকর্তারা আমাদের কাছে জানতে চায় যে এই ভিকটিম সম্পর্কে জানতে চায়, আসলে ভিকটিমের অবস্থানটা। তখন আমরা এলাকায় গিয়ে দেখি যে ভিকটিম আসলে মারা যায়নি, তিনি জীবিতই আছেন, এবং তাকে জিজ্ঞাসায় জানা যায় যে তাদের পূর্ব থেকেই তার ওই ভাইয়ের সাথে জমি শত্রুতা ছিল। চেষ্টা করেও মামলার বিষয়ে জানতে গোলাম মোস্তফার নাগাল পাওয়া যায়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর কষাকষিতে জমজমাট দেশের কোরবানির পশুর হাট। সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনছেন ক্রেতারা, তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটে নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও অসুস্থ গবাদি পশুর চিকিৎসায় হাটে রয়েছে মেডিকেল টিম। কোরবানির ঈদের বাকি বেশ কয়েকদিন। পশুর হাটে শুরু হয়েছে ক্রেতা বিক্রেতার তোড়জোড়। ফরিদপুরের 9 উপজেলার 40টি স্থানে বসেছে পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দ পশু কিনছেন অনেকে। ক্রেতাদের সমাগম কম থাকলেও সামনে বেচাকেনা ভালো হওয়ার আশা বিক্রেতাদের। দাম মোটামুটি ভালোই যাইতেছে, একবারে খারাপ না, মধ্যমতো আছে বাজার, একবারে কমও না বেশিও না। বিভিন্ন জায়গা থেকে পরিবহন যোগে যে পশুগুলো আসতেছে সাময়িকভাবে অনেক সময় অসুস্থ হয়ে যায়, তো যদি অসুস্থ হয়ে যায় প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আমরা সর্বদা নিয়োজিত। জমে উঠেছে জয়পুরহাটের 5 উপজেলার 17টি পশুর হাট। গতবারের চেয়ে গরু প্রতি 5 থেকে 10,000 টাকা কম বলছেন বিক্রেতারা। আজকে জয়পুরহাট আইছি, 18 পিস গরু কিনছি, কাহারোল থেকে গরু প্রতি 5-7,000 10,000 কম আছে। তাহলে এখন তো দাম যে কম করছে, তাতে আমার দুটা গরু 2 লক্ষ টাকা খরচই নাই। একই চিত্র রংপুরের পশুর হাটে। অনেক খামারি নিজেদের গবাদি পশু বিক্রির জন্য বাজারে তোলা শুরু করেছেন, আর সীমান্ত দিয়ে গরু চলাচল রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। প্রতিটা হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম ডাক্তার সহ থাকবেন। তারা ক্রেতা এবং বিক্রেতার অনুরোধে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষার থেকে অন্যান্য সেবাগুলো তারা নিশ্চিত করবে। আর এবছর সীমান্ত দিয়ে কোনো গরু আসবে না, এটা একেবারে নিশ্চিত। আমাদের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে। নোয়াখালীর হাতিয়ার হরণী বাজারে সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে গরু ছাগলের হাট। প্রতি হাটে বিক্রি হয় 20 কোটি টাকার পশু। 22টা গরু আনছি, বিক্রি হওয়ার জন্য 60টা বেচছি আলহামদুলিল্লাহ। আমাদের বাজার ইনশাল্লাহ মাল আছে, ওই জন্য সুবিধা আছে। এবং আমরা আইছি নোয়াখালী তো সমৃদ্ধ থেকে আইছি, গরুর লাই এবং ছাগলের লাই এটা লাই একটু ভালো জন্য এখানে আসা। ঝিনাইদহের 6টি উপজেলার 22টি গরুর হাটে বেচাকেনা শুরু হয়েছে। ক্রেতারা আসছেন হাটে, করছেন দরদামও।
তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদুল আজহা ঘিরে ব্যস্ত কামারপল্লীগুলো। চাপাতি, ছুরি, বটি সহ বিভিন্ন সরঞ্জাম বানাতে দিন রাত পরিশ্রম করছেন কারিগররা। বেচা বিক্রিও হচ্ছে বেশ ভালো। কয়লা সহ সরঞ্জামের দাম কিছুটা বেড়েছে বলছেন বিক্রেতারা। বরিশালের হাতখোলার কামারপাড়া হাতুড়ি পেটার শব্দে মুখরিত থাকছে সকাল থেকে রাত পর্যন্ত। ঈদ ঘিরে কারিগরদের এই ব্যস্ততা, বেচা বিক্রিও জমে উঠেছে। তবে কয়লা সহ সরঞ্জামের দাম বাড়ায় আয় কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা। নতুন মাল বেশিরভাগ নেয়, চাকু, চাপট, মানে ছুরি, পাসমা এগুলো। আগে তো 50 টাকা 60 টাকা, এখন ওই একটা দাও 3টে চাপাটি এটা দিল 500 টাকা, অতিরিক্ত ডাবল। একই চিত্র ফরিদপুরের প্রতিটি কামারের দোকানে। ঈদের জন্য ছুরি, বটি, চাপাতি তৈরি হচ্ছে বেশি। ছুরি, চাকু 150 থেকে 600 আর চাপাতি 700 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। নতুন নেয়ার পাশাপাশি অনেকে আসছেন পুরনোগুলো মেরামতে। আগে যেরকম ঘরে ঘরে খড়ি পোড়াইতো, কয়লা হইতো, এখন তো কয়লা হয় না, ঘরে ঘরে গ্যাস। আমার ঘরেও গ্যাস, যার জন্য আমরা কয়লাটা পাইতেছি না। পুরাতনে বেশি আছে আর নতুনও কিছু বিক্রি করি, তার ভিতরে এবার পুরাতন কাজগুলো একটু কম। নাটোরের কামারপাড়ায় নতুন সরঞ্জামের বিক্রি কম। বিক্রেতারা বলছেন পুরনো ছুরি, চাপাতি মেরামত করতে বেশি আসছে মানুষ। গরু জবাই করা চাকু 500 টাকার থেকে 1200 টাকা পর্যন্ত আছে। চামড়া সিলার চাকু 50 টাকার থেকে 120 টাকা পর্যন্ত আছে। মাদারীপুর ও সাভারেও ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তবে লাভ কমে যাওয়ায় আগের চেয়ে কমেছে কারিগরের সংখ্যা। গেছেবার যে কাজ যে দাম দিচ্ছে সেই দামই, কিন্তু আমাদের কয়লার দামটা বর্তমান বেশি, লাকড়ির দাম বেশি। আয় বেশি না থাকলেও পৈতৃক পেশাকে ভালোবেসে ধরে রেখেছেন নেত্রকোনার অনেক কারিগর। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ার, নিঝুমদ্বীপ সহ বেশ কিছু এলাকা গত দুদিন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছিল। বৃষ্টি থামায় সেসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। জলাবদ্ধতার ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন। যাদেরকে আমরা সহায়তা দিচ্ছি তাদেরকে আমরা ক্ষতিগ্রস্ত হিসাবে আমরা নাম লিস্ট করে নিচ্ছি এবং এদেরকেই পরবর্তীতে জিআর চাল থেকে আরম্ভ করে যা যা আছে আমরা রিপিটেডলি তাদের মাঝেই আমাদের বেশিরভাগ ত্রাণ পৌঁছানোর চেষ্টা করব। পটুয়াখালী, রাঙ্গামালী সহ 8 উপজেলার পানি নামতে শুরু করেছে। প্রাথমিক হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ। ভুক্তভোগীদের সহায়তার পাশাপাশি বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, আর এছাড়া রাঙ্গামালী উপজেলার চালিতেবুনি এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ওখানেও আমরা একইভাবে জাস্ট একটু পানিটা কমলেই 2-1 দিনের মধ্যে কাজ শুরু করব। ভোলায় চরাঞ্চলের বেশিরভাগ এলাকা থেকেও নেমেছে পানি, সচল হয়েছে বিদ্যুৎ সরবরাহ। তবে পৌর এলাকায় এখনও রয়েছে জলাবদ্ধতার ভোগান্তি। এদিকে তজুমুদ্দিনের বেড়িবাঁধ সংস্কারের পর পানি নামলেও ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। বেড়ি সিরিয়া গেছে, পানি আইছে, পানি আইয়া হতে আমার ঘর দুয়ার ব্যাগ লয়ে গেছে, আমার রান্না বান্না ব্যাগ লয়ে গেছে, আমার ঘর হতে লই গেছে, আমরা ব্যাগে লোকজন আইয়া আমার ঘরে টাইনা দিচ্ছে উড়াইছে। এখানে অনেকগুলি ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আমাদের গবাদি পশু সহ জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় শুক্রবার রাত 9টা থেকে বরিশাল ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। আর সোমবার সকাল থেকে চলছে সব অভ্যন্তরীণ রুটের লঞ্চ। 30 তারিখ রাত্রে 10টার পর যখন বিআইডব্লিউটি আবার পুনরায় লঞ্চ চলাচলের অনুমোদন দিল, আমরা সকাল 6:25-এ ফার্স্ট টাইম ভোলা থেকে ছেড়ে বরিশালের উদ্দেশ্যে আসলাম। বৃষ্টি না হয় কুমিল্লা ও ফেনীর বেশিরভাগ নিচু এলাকা থেকেও পানি নেমেছে। তবে উজানের ঢলে বেড়েছে গোমতী নদীর পানি। লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলার নিচু এলাকার পানি নামলেও বাড়িঘর, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় কমেনি দুর্ভোগ। 2-3 দিন বৃষ্টির মধ্যে কামাই একেবারেই কম আছে। এখন মনে করেন আজ পরিস্থিতি একটু আকাশের ভালা, রোগ দেখতে পাচ্ছে মানুষ, একটু মানুষের আতঙ্ক কাটছে, এই আর কি। মানুষ এখন স্বাচ্ছন্দ্যে বাইরে হওয়ার সাহস করতেছে। রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও থেমেছে বৃষ্টি, তবে পাহাড় ধসের কারণে বান্দরবান রুমা সড়কে এখনও যান চলাচল শুরু হয়নি। বিকল্প হিসেবে রোয়াংছড়ি রুমা সড়ক ব্যবহার করছেন স্থানীয়রা। রেশমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে নগরের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর বলছে দুপুর 3টা পর্যন্ত 3 ঘন্টায় 156 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর জেরে শহরের মেডিকেল রোড, কাজল শাহ, বাগবাড়ি, নতুন বাজার সহ বিভিন্ন সড়কে পানি জমেছে। অনেকের বাসাবাড়িতেও ঢুকেছে পানি। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে
সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ সব নদ নদীর পানি বাড়ছে। এতে আতঙ্কে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ। আগামী 3 দিন মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, এ সময় জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে। গতকালকে তুলনায় প্রায় 28 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি দ্বারা অব্যাহত থাকবে। কারণ হচ্ছে যে আমাদের আগামী 72 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সেক্ষেত্রে নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে যেতে পারে এবং বন্যার যে আশঙ্কা সেটা হয়তো আশঙ্কা কম, তবে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, মাত্র 3 ঘন্টা 156 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন? আর নিম্নাঞ্চলের পানি সরবরাহ নিশ্চিত করতে যে সব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে সেগুলোর পানি নিষ্কাশনে কি প্রশাসনিক কোনো ব্যবস্থা দেখেছেন? দেখুন, মূলত গতকালকে রাত থেকেই সিলেটে কিন্তু কখনো ভারী, কখনো মাঝারি, কখনো বা হালকা বৃষ্টিপাত হচ্ছে। তবে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটে বেশ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সকাল 6টা থেকে বেলা 3টা পর্যন্ত প্রায় 164 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। পাশাপাশি যে বিষয়টি আমরা এই বৃষ্টিপাতের কারণে দেখতে পেলাম যে নগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে অনেকটাই জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর অন্যতম যে প্রাণকেন্দ্র যেটিকে বলা হয় জিন্দাবাজার, সেই জিন্দাবাজার এলাকার যে বইয়ের বিপণীর যে দোকানগুলো রয়েছে, যে বইয়ের দোকানগুলো রাজা মেনশন, সেই রাজা মেনশনে রয়েছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে মূলত দোকানগুলোর সামনে, দোকানগুলোর ভেতরে সব জায়গাতেই কিন্তু আসলে পানিতে টইটুম্বুর এবং যারা এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তারা মূলত আসলে বইয়ের ব্যবসা করেন, স্টেশনারি ব্যবসা রয়েছে, তো তারা অনেক ক্ষেত্রেই আসলে বই, খাতা কিংবা স্টেশনারি যে আইটেমগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে তারা নিচে রেখেছিলেন। তবে এখন আকস্মিকভাবে এইভাবে জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে তারা অনেকটাই বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন এবং তারা সেগুলো তৎক্ষণাৎ আসলে সরিয়ে নেওয়ারও চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত তারা কিন্তু আসলে চেষ্টা করছেন দোকান থেকে ঝাড়ু দিয়ে বা অন্যান্য বিভিন্ন উপায়ে সেই পানিগুলো অপসারণ করার। এটি হচ্ছে আসলে মূলত জিন্দাবাজারের রাজা মেনশন এলাকার যে চিত্রটি, একই চিত্র আসলে আমরা দেখেছি নগরীর বালুচর, মেজরটিলা, পাশাপাশি নগরীর চৌহাট্টার মতো এলাকায়, পাশাপাশি নগরীর যে উসমানী মেডিকেল রোড রয়েছে সেখানেও কিন্তু আসলে একই অবস্থা এবং বিভিন্ন আরও যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে বাসা বাড়িতেও পানি ঢুকেছে বলে অনেকেই আমাদেরকে জানিয়েছেন এবং এভাবে আকস্মিক এই জলাবদ্ধতার কারণে আসলে মানুষের তীব্র ভোগান্তিতে পড়েছেন এবং তারা দ্রুততার সাথে তাদের যে জিনিসপত্রগুলো রয়েছে, আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো আসলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং আবহাওয়া অফিসের যে তথ্যটি রয়েছে আমাদের কাছে সেটি হচ্ছে যে আসলে আগামী আরও 2-1 দিন এভাবে কখনো ভারী, কখনো মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো সেক্ষেত্রে আসলে যারা এই মুহূর্তে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন তারা যে বিষয়টি নিয়ে চিন্তা করছেন যে এই যে আসলে জিনিসপত্রগুলো নষ্ট হচ্ছে কিংবা ভিজেছে সেগুলো আসলে কিভাবে তারা শোকাবেন, যেহেতু আগামী 2-1 দিনও এভাবে বৃষ্টি থাকতে পারে। তো সেক্ষেত্রে আসলে তারা এই শঙ্কাটি করছেন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম। তো পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি জানিয়েছে সেটি হলো যে আসলে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি এখন পর্যন্ত কিন্তু বিপদসীমার নিচে রয়েছে। তবে আশঙ্কার ব্যাপারটি হচ্ছে যদি মেঘালয়ে বেশি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আসলে সিলেটের যে নদ নদীর পানিগুলো রয়েছে সেগুলো আসলে বাড়তে পারে। তো তখন আসলে যে কোনো ধরনের বিপদ অর্থাৎ যে কোনো ধরনের আকস্মিক বন্যার আসলে সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জেলা প্রশাসন বলছে যদি আকস্মিক বন্যা কবলিত হয় সিলেট তাহলে জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে, তারা আশ্রয় কেন্দ্র খোলা সহ আরও নানা ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। সিলেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে আবহাওয়ার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জলাবদ্ধ কক্ষেই ভর্তি পরীক্ষা দিয়েছে 5 শতাধিক শিক্ষার্থী। সকাল 10টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। গত 3 দিনের টানা বৃষ্টিতে নিমজ্জিত হয় ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রতিটি ভবনের নিচতলা। পানি না নামায় আজ সকালে পা ভিজিয়েই পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা জানান প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শিকার হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। 1 দশক ধরে এই কলেজের জলাবদ্ধতায় নিরসনে নানা পরিকল্পনা নেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যায় না যে পরিবেশ এখানে প্রায় 50% বা 40% স্টুডেন্টে হাঁটু সমান পানির মধ্যে পরীক্ষা দেওয়া লাগছে। এই অবস্থায় যে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে আমার মনে হয় ওরা মানসিকভাবে প্রস্তুত ছিল যে এইরকম পরীক্ষা অবস্থায় ওরা পরীক্ষা দেবে।
সুন্দরবনের দুবলার চরে জোয়ারের পানিতে ডুবে আরও একটি হরিণের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুবলার চরের জেলেপল্লী টহল ফাঁড়ির কর্মকর্তা খলিলুর রহমান। তিনি বলেন, নিম্নচাপের কারণে বৃহস্পতিবার ও শুক্রবার জোয়ারের পানিতে দুবলার চর কয়েক ফুট পানির নিচে ডুবে যায়। এ সময় পানিতে ডুবি ও আতঙ্কে হরিণের মৃত্যু হতে পারে। আরও হরিণ বা অন্য কোনো বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত করতে কাজ চলছে। এর আগে বৃহস্পতিবারও দুবলার চর থেকে মৃত হরিণের মরদেহ উদ্ধার করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজন করেছে বিএনপি। দুপুরে খাগড়াছড়িতে দলীয় কার্যালয় থেকে শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আয়োজন করা হয় আলোচনা সভার। নোয়াখালীর বসুরহাট পৌরসভা মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিকে মেহেরপুরে পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। এই সময় বক্তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের আহ্বান জানান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন স্কুলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ৬০০ শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, শিক্ষকদের জন্য ডায়েরি ও কলম বিতরণ করা হয়েছে। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিএনপি নেতারা বলেন, আজকের ছোট্ট শিশুরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, সুতরাং তাদের শিক্ষার ব্যাপারে যত্নশীল হওয়া বিএনপি কর্মীদের দায়িত্ব। এ সময় রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফার উপর বক্তব্য রাখেন নেতারা। বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জামায়াত নেতা এটিএম আজাহারের খালাসের প্রতিবাদ এবং চট্টগ্রাম ও রাজশাহীতে বাম সংগঠনের নেতাদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তিকে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করা হয়েছে উল্লেখ করে খালাসের তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সাথে চট্টগ্রাম ও রাজশাহীতে বাম সংগঠনের নেতৃবৃন্দের ওপর জামায়াত শিবিরের হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন বক্তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তিন জেলায় খাল ও পুকুরের পানিতে ডুবে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে লক্ষ্মীপুরে আলাদা স্থানে পানিতে ডুবে মারা গেছে ৩ শিশু। পুলিশ জানায়, সদর উপজেলার চর রমণী মোহন এলাকায় ইয়াসিন ও আল আমিন খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়। এদিকে চররুহিতা গ্রামে আলিফা আক্তার বাড়ির উঠানে খেলছিলেন। এক পর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ডুবে মারিয়া ও সামিয়া নামে আপন 2 বোনের মৃত্যু হয়েছে। জয়পুরহাটের কালাইয়ে নিখোঁজ হওয়ার 6 দিন পর রোদিয়া আক্তার রুহি নামে 4 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার হিমায়ল গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত 25 মে দাদির সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয় সে। এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন তার মা। এরপর পুলিশ তদন্ত শুরু করে। এক পর্যায়ে সন্দেহভাজন হিসেবে রুহির বাবার দ্বিতীয় পক্ষের শ্বশুর জিয়া কশেকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে। রাজবাড়ীতে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 ব্যবসায়ী নিহত হয়েছেন। দুপুরে উপজেলার বাংলাদেশ হাট এলাকার রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি গরুবাহী ট্রাক বাংলাদেশ হাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। এ সময় 12টি গরু উদ্ধার করা হয়। আগামীকাল থেকে 3 মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন। এই সময় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি নদী, খালে মাছ শিকার বন্ধ থাকবে। বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, বর্তমানে সুন্দরবনে 251 প্রজাতির মাছের প্রজনন মৌসুম। তাই 1 জুন থেকে 3 মাসের জন্য জেলেদের সব ধরনের পারমিট বন্ধ রাখা হবে।
বনের নদী ও খাল নৌযান চলাচল করলে মাছের ডিম ছাড়তে সমস্যা হবে, তাই এই সময় সব ধরনের নৌযানও বন্ধ থাকবে। দোহারে তারুণ্যের উৎসব উপলক্ষে পদ্মা ডাবল ক্রসিং সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুপুরে ঢাকা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 10 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন 2 নারীসহ 20 জন সাঁতারু। পরে অংশগ্রহণকারী সাঁতারুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এর আগে 6 জন অংশগ্রহণকারী সাঁতারু বাংলা চ্যানেল পার হয়েছিল। সাঁতার প্রতিযোগিতা দেখতে মিনি কক্সবাজার খ্যাত ময়নট ঘাটে ছিল দর্শনার্থীদের ভিড়। সমগ্র বাংলাদেশ শেষ করছে এখনকার মতো। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।